অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে নিজের মনকে কখনো ওপেন করতে নেই। ধরুন কেউ কর্পোরেট সেক্টরে ইন্টারভিউতে গেছে, ইন্টারভিউ খুব সাকসেসফুলি সে ক্র্যাক করেছে, তারপরে শেষ যেটা প্রশ্ন থাকে যে আপনি কত স্যালারি এক্সপেক্ট করেন। কেউ বলবেন যে পার মান্থ 1 লাখ, কেউ বলবেন পার মান্থ 80K, কেউ বলবেন বিভিন্ন অ্যামাউন্ট বলবেন। না, এই ভুলটি কখনো করবেন না। যখন আপনি বলে দেবেন যে আমি 80,000 টাকা পার মান্থ এক্সপেক্ট করছি অ্যাজ এ স্যালারি, তখন আপনার ইন্টারভিউয়ার সেখান থেকেই আপনার সাথে বার্গেনিং শুরু করবে। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি কত স্যালারি এক্সপেক্ট করেন, এর ছোট্ট এবং সঠিক উত্তর হচ্ছে এনাফ। আচ্ছা, আপনার প্রিভিয়াস কোম্পানিতে স্যালারি কত ছিল? উত্তর হচ্ছে নট এনাফ। নিস্তব্ধতারও একটা প্রচণ্ড পাওয়ারফুল এফেক্ট রয়েছে। এবং কে বলতে পারে খুব প্রয়োজনের মুহূর্তে আপনার সেই বন্ধু ব্রুটাস হয়ে ওই আপনার দুর্বলতম জায়গায় চরমতম আঘাত করবে না, ঠিক যেমনভাবে জুলিয়াস সিজারের মৃত্যু হয়েছিল ব্রুটাসের হাতে। আমি অভিক, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদেরকে শেখানো হয় বা আমরা অনেকে বিশ্বাস করি যে যত আপনি বেশি কথা বলবেন বা ভালো কথা বলবেন, তত আপনি জীবনে সাকসেসফুল হবেন। ইনফ্যাক্ট ডেল কার্নেগির মতো মানুষ পর্যন্ত অজস্র বই লিখেছেন বা এখনও লেখা হচ্ছে যে হাউ টু বি এ গুড ওরেটর, কীভাবে ভালো বক্তা হওয়া যায়। কিন্তু ডেল কার্নেগির যুগ থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এখন কিন্তু জীবনে ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ দ্য লেস ইউ উইল স্পিক দ্য মোর ইউ উইল বি সাকসেসফুল। যত বেশি আপনি চুপ থাকবেন, যত কম কথা বলবেন, তত কি হবে, আপনার সঙ্গে যে কথা বলছে সে আনকমফোর্টেবল ফিল করছে, সে আপনাকে বুঝতে পারছে না। This. What, my good lord? Thou canst not say I did it. Never shake thy gory locks at me. একটা ছোট্ট গল্প বলি, শুনুন। গল্পটা হচ্ছে 1825 সালে রাশিয়ার জার ছিলেন নিকোলাস দ্য ফার্স্ট। তো তখন রাশিয়াতে একটা বিপ্লব চলছিল, যার মূল কথা হচ্ছে যে জারকে ক্ষমতাচ্যুত করা। ডিসেম্বর আপরাইজিং বলে খ্যাত এই বিপ্লবে শেষ পর্যন্ত রাজা নিকোলাস দ্য ফার্স্ট সেই গৃহযুদ্ধে জয়ী হন এবং যারা তার বিরোধিতা করেছিল, যেমনটা হয় আর কি, তাদের প্রত্যেককে পানিশমেন্ট দেওয়া হয়। খতম, বাই বাই, টাটা। তো যার নিকোলাসের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিলেন তাদের নেতা ছিলেন কনরাডি রাইলেভ বলে একজন। তো যার নিকোলাস তার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন ফাঁসির মাধ্যমে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে যেদিন ফাঁসির সময় এলো, দেখা গেল যখন সেই বিদ্রোহী কনরাডি রাইলেভকে ফাঁসিতে ঝোলানো হলো, দুর্ভাগ্যক্রমে বা ভাগ্যক্রমে যাই হোক না কেন, দড়িটা ছিঁড়ে পড়ে গেল। এখন তখনকার দিনে মনে করা হতো যে কাউকে ফাঁসি দিতে গেলে যদি দড়ি ছিঁড়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা ঈশ্বরের আদেশ যে তিনি এই ফাঁসির বিরুদ্ধে। ঈশ্বরের ঐশ্বরিক শক্তির ভয়ে যে আমি একে ফাঁসি দিতে গেছি, বাট হি হ্যাড সারভাইভড, ফাঁসির দড়ি ছিঁড়ে গেছে, এটা অলৌকিক ছাড়া আর কি। তো তাকে জেনারেলি মার্সি দেখানো হতো, অর্থাৎ ফাঁসির দড়ি কেটে গেলে যাকে ফাঁসি দেওয়া হচ্ছে তাকে মুক্ত করে দেওয়া হতো, তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হতো। তো যেমনটা বললাম যে কনরাডি রাইলেভের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, তার ফাঁসির দড়ি ছিঁড়ে গেছে।
क्या तकलीफ है इनको? মুহূর্তের মধ্যে মেসেঞ্জার সে খবর নিয়ে ছুটল জার নিকোলাসের কাছে। এখন জার নিকোলাস যেমনটা প্রথা যে যেহেতু ফাঁসির দড়ি ছিঁড়ে গেছে, তার মানে এটা একটা অলৌকিক শক্তি, সুতরাং ঈশ্বর চান না এই ফাঁসিটা হোক, তাই তিনি একটা কাগজে তার মুক্তির আদেশনামায় সই করতে বসলেন। এখন হয়েছে কি, যেই মুহূর্তে ফাঁসির দড়ি ছিঁড়ে গিয়ে ওই কনরাডি রাইলেভ বেঁচে গেল, ঠিক তখনই সে উপস্থিত সবার সামনে হেসে হেসে চিৎকার করে বলল, দেখেছেন আপনারা রাশিয়ার অবস্থা, যে এখানে একটা ভালো দড়ি পর্যন্ত তৈরি হয় না। তো রাশিয়ান জার নিকোলাস দ্য ফার্স্ট তিনি পারানে সিগনেচার করার পরে, অর্থাৎ যে সইয়ের পরে কনরাডি রাইলেভ মুক্ত হয়ে যাবে আর কি, তো তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই অলৌকিক ঘটনা অর্থাৎ ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়ার পরে রাইলেভ কি কিছু বলেছিল? তখন মেসেঞ্জারটি বলল, হ্যাঁ মহারাজ। সে ব্যঙ্গ করছিল যে রাশিয়া এমন একটা অকর্মণ্য প্রশাসন চলছে যে এখানে একটা ঠিকঠাক দড়ি পর্যন্ত তৈরি হয় না। রাশিয়ান জার নিকোলাস দ্য ফার্স্ট শুনলেন, শুনে হঠাৎ করে তিনি তার মুক্তিনামা বা পারেন পেপার যেটা ছিল সেটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে বললেন, কি বলেছে সে রাইলেভ, যে রাশিয়াতে একটা ভালো দড়ি পর্যন্ত তৈরি হয় না? ওয়েল, আই উইল প্রুভ হিম রং, তার ভুলটা আমি ভাঙাবো। ফাঁসির দড়ি তৈরি করো এবং তাকে পরের দিন ফাঁসিতে চড়াও। टाटा, गुड बाय, गया। এবারে আর ভুল হয়নি এবং দ্বিতীয় দিন রাইলেভ ফাঁসিতে প্রাণ হারায়। অর্থাৎ রাইলেভ বেঁচে যেত যদি না ওই সেই আলপটকা মন্তব্য সে করে ফেলতো যে রাশিয়াতে এমন প্রশাসন চলছে একটা দড়ি পর্যন্ত ঠিকঠাক তৈরি হয় না। যতটা বেশি সম্ভব নিজের, অর্থাৎ হিন্দিতে যাকে বলে জবান পে লাগাম, ये है सेंटर फ्रेश च्युइंगम, इसे चबाने से जुबान पे लगाम लग जाती है। মানুষের কথা হচ্ছে একটা তীরের মতো, একবার বেরিয়ে গেলে আর তাকে ফেরত আনা যায় না। একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে অ্যান্ডি ওয়ারহল। তিনি পরিষ্কার বলেছিলেন যে জীবনে আমি একটা কথা শিখেছি, সেটা হচ্ছে আই লার্ন দ্যাট ইউ অ্যাকচুয়ালি হ্যাভ দ্য মোর পাওয়ার হোয়েন ইউ জাস্ট শাট আপ। এবং অ্যান্ড্রু ওয়ারহল যখন সাংবাদিকদের ইন্টারভিউ দিতেন তখন তিনি খুব ভেগ আরবিট্রারি কিছু কথা বলতেন বা উত্তর দিতেন না। এর ফলে কি হতো, সাংবাদিকেরা নিজেদের মতো করে তার নিস্তব্ধতা বা ওই আরবিট্রারি ওয়ার্ডগুলো সেগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করত। সাধারণ মানুষের কৌতূহলও বাড়তে লাগলো এই শিল্পী সম্পর্কে, এবং ওয়ারহল যত নিজেকে এই নিস্তব্ধতার রহস্যময়তায় নিজেকে মুড়ে রাখলেন তত তার শিল্পকর্মের কদর বাড়তে লাগলো। আমি যদি ভাবি যে আমি যত ভালো কথা বলবো আমি লোককে দিয়ে আমি যেটা চাইছি সেটা সহজে করিয়ে নিতে পারবো, আমি ভুল ভাবছি। কারণ লোকের টেন্ডেন্সি হচ্ছে আপনি যেটা বলবেন তাতে প্রথমেই একটা নেগেটিভ রিয়াকশন দেওয়া, এতে নিজের পার্সোনালিটি অনেক বাড়ে। যত সহজে আপনি নিজের মনের কথা অপরকে খোলা বইয়ের মতো পড়তে দেবেন সে তত সহজে আপনাকে পড়ে ফেলবে এবং সে জানতে পারবে আপনার মনের দুর্বলতম জায়গা, যাকে ইংরেজিতে বলে অ্যাকিলিসেস হিলটা ঠিক কোথায়। ঠিক যেমনভাবে জুলিয়াস সিজারের মৃত্যু হয়েছিল ব্রুটাসের হাতে। কম কথা বলুন, অপরকে গেস করতে দিন, তারা যদি ভুলও ভাবতে দিন। कुछ ना कहो, कुछ भी ना कहो। ঈশ্বর মঙ্গল করুন, সবাই ভালো থাকবেন।